হ্যালো স্টুডেন্ট, তোমাদের যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এবারে এত বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিনই মাত্র বাকি আছে। তো যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, যারা বহুদিন থেকে প্রথম থেকে পড়ছো, খুব সিরিয়াস স্টুডেন্ট, তারা তো আছোই। কিন্তু যারা এখনো ভাবছো যে ভালো করে প্রিপারেশন হয়নি, সিলেবাস কি করে কমপ্লিট করব, বা যেভাবে হোক এটা পাস মার্ক তুলতে পারলেই হলো, অনেকেই তো আছে এরকম ভাবছো। তো তাদের জন্য, দুজনদের জন্য, যারা ভালো স্টুডেন্ট, যারা সিরিয়াস স্টুডেন্ট এবং যারা সিরিয়াস স্টুডেন্ট নয়, দুজনদের জন্যই আহ, আমি কি করেছি আজকে, একটা সাজেশন এনেছি। কিছু প্রশ্ন, আমি সাজেশন বলতে কি, সাজেশন বলতে এই নয়, প্রথমেই বলে রাখি যে এটা 100% যা লিখেছি তাই আসবে না। সাজেশন হচ্ছে সেটাই, আমি যদি টিচার হতাম, আমি যদি এক্সামিনার হতাম, বা আমি যদি কোয়েশ্চেন সেটার হতাম, আমি কোন কোয়েশ্চেনগুলোকে বেশি ইম্পর্টেন্স দিতাম, কোনগুলোকে দিতাম না, তার একটা লিস্ট আমি বানিয়ে এনেছি। এবং বিগত বছরগুলোর ট্রেন্ড, যে ধরনের প্রশ্ন পড়ে থাকে, সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের জন্য কোয়েশ্চেনের লিস্ট বানিয়েছি। সেই লিস্ট কি কি হতে চলেছে, কি কোন প্রশ্নগুলোকে আমি বেশি গুরুত্ব দেবো, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, সবটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আজকের এই ভিডিওয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যারা খুব সিরিয়াস স্টুডেন্ট, তারা যদি এই প্রশ্ন ফলো করো, তারা তো 95%-এর উপর পাবেই। আর যারা সিরিয়াস স্টুডেন্ট নয়, তারাও যদি এটা ফলো করো, তারাও কিন্তু একটা ভালো মতো স্কোর করতে পারবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে? কারণ আমি সাজেশনটা নিয়েছি শুধুমাত্র জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, আমি জীবন বিজ্ঞানের টিচার। আচ্ছা, তো দেখো, প্রথমেই যেটা বলার প্রথমেই যেটা বলার প্রথমেই যেটা বলার আমাদের মাধ্যমিকের যে জীবন বিজ্ঞান বইটা, 5টা চ্যাপ্টার আছে। ঠিক, 5টা চ্যাপ্টারের মধ্যে লাস্ট চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টারটা কি হয়, যেখানে আমরা ওই যে সংরক্ষণ, দূষণ সবকিছু দেখি আর কি, সেখান থেকে সবচেয়ে বেশি ওয়েটেজ থাকে হচ্ছে সেই চ্যাপ্টারে। ওখান থেকে 24 মার্কস প্রশ্ন আসে হচ্ছে শুধু লাস্ট চ্যাপ্টার থেকে। তাহলে ওই চ্যাপ্টারটা আমাকে ভালো করে কিন্তু পড়তেই হবে। প্লাস যদি আমি কোয়েশ্চেনটা ফলো করি না, 4টে বিভাগে প্রশ্ন হয়, বিভাগ ক, খ, গ আর ঘ। ঠিক তো? বিভাগ ক, খ, গ আর ঘ এর মধ্যে ক আর খ যে বিভাগ দুটো, এটা পুরোপুরি 1 মার্কস প্রশ্ন আসে। তার মধ্যে বিভাগ ক হচ্ছে এমসিকিউ থাকে, বিভাগ খ হচ্ছে মিলিয়ে থাকে, স্তম্ভ মেলাও, তারপরে ওই শূন্যস্থান পূরণ বা অড ওয়ান আউট, এসব বিভিন্ন রকম, বা এমনি অতি সংক্ষিপ্ত 1 মার্কসের যেমন থাকে, সেগুলো সব মিলিয়ে থাকে। তো বিভাগ ক আর খ এর সাজেশন দেওয়া তো সম্ভব নয়, কারণ 1 মার্কসের কোশ্চেন সাজেশন আমি কি আনবো, তাই না? সাজেশন এনেছি আমি বিভাগ গ আর ঘ। গয় কি থাকে 2 মার্কসের, প্রত্যেকটা চ্যাপ্টারে 2 মার্কসের কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এবং বিভাগ ঘ হচ্ছে 5 মার্কস, যেখানে আমরা 3+2 এ বেশিরভাগ সময় ভেঙে দেয়া থাকে, বা 1.5+1.5+2 এরকমও থাকে, বেশি থাকে 3+2। তো এই বিভাগ গ আর বিভাগ ঘ 2 নম্বর এবং 5 নম্বর চ্যাপ্টার ওয়াইজ কি কি প্রশ্ন আমাকে পড়তে হবে, সেটা আমরা আজকের এই ভিডিওয়ে জেনে নেব। ঠিক আছে? আচ্ছা, দেখো, দেখো, প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টারের নাম হলো প্রথম চ্যাপ্টারের নাম হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তাই? এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন থাকে হচ্ছে একটা, অর্থাৎ 5 নম্বরের ওয়েটেজ কত এর 5। 5 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন, একটা আমি বিভাগ গয়ে আমাকে করতে হবে। আর 2 নম্বরের থাকে হচ্ছে 3টে, 2 × 3 6। ঠিক আছে? বোর্ডের লেখাটা কতটা পরিষ্কার আসছে আমি বুঝতে পারছি না, যদি অপরিষ্কারও আসে তোমরা শুনে নাও। তোমাদের পুরো পিডিএফ তোমরা এই ভিডিওর নিচে লিংকে প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। দেখো, 5 নম্বরে আসে একটা প্রশ্ন 5 নম্বরের, আর 2 নম্বরে 3টে আসে, 6 নম্বর থাকে এর ওয়েটেজ 2 নম্বরের ক্ষেত্রে। এবার পিওয়াই কিউ বলতে কি? পিওয়াই কিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, গত বছর মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছিল তার একটা লিস্ট বানিয়ে দিয়েছি আমি, যাতে তোমাদের যখন তোমরা সাজেশন দেখবে তখন তোমাদের সুবিধা হয় খুব, তোমাদের আবার ওই পাতা উল্টে টেস্ট পেপারে বা অন্য কোথাও উল্টে দেখতে হবে না যে কোন চ্যাপ্টার কোন এসেছে প্রশ্নটা। এখানে সেটা দেওয়া আছে। কি এসেছিল? চোখ, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। সেখানে করোয়া, কোরয়েড লেন্স, কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার এগুলো দেওয়া ছিল। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আমাকে আর করতে হচ্ছে না, এটা এসে গেছে, চোখের চিত্র এসে গেছে।
আমাকে চোখের চিত্র আসবে না, কি আসতে পারে? আসতে পারে হচ্ছে নিউরনের চিত্র। আসতে পারে নিউরনের একটি আদর্শ নিউরনের চিত্র তোমাদের এঁকে দিতে পারে, বলতে পারে আঁকো। এবং তার সঙ্গে কি 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 পয়েন্টিং করতে হবে বা কি কি লেভেলিং করতে হবে সেইগুলো কি কি হতে পারে সবটা আমি দিয়ে দিয়েছি। ডেনড্রন পড়ে রাখবে, র্যানভিয়ারের পর্ব, সোয়ান কোষ, মাইলিন শীট, প্রান্তপুরুষ, নিজল দানা, সাইন্যাপটিক নব, নিউরোলেমা, অ্যাকশন হিলার, অ্যাক্সোপ্লাজম। এই কটা লেভেল ভালো করে প্র্যাকটিস করবে। আঁকাটা তো খুব ভালো করে করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স হাই। হ্যাঁ, এটা করবে। আর একটাই দিয়েছি আমি এখান থেকে, প্রতিবর্ত চাপের চিত্র বা দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। এবং তার সঙ্গে সেন্সরি নিউরন কোনটা বোঝাচ্ছে, সেন্সরি নিউরন কোনটা, যেটা আজ্ঞাকে নিয়ে আসছে বা যেটা সংজ্ঞাকে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে। সেন্সরি নিউরন কোনটা, চেস্টীয় নিউরন যে যে আজ্ঞা নিয়ে যাচ্ছে, কমেন্ড নিয়ে যাচ্ছে, তাই তো। চেস্টীয় নিউরন, সাইন্যাপস কোনটা, স্নায়ু কেন্দ্র, কারক, সুষুম্না কাণ্ড, সহযোগী নিউরন হতে পারে, এটা দিতে পারে। মানে কি, প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে এবং তার সঙ্গে এর মধ্যে কিছু তুলে দিল যে এইগুলো তোমরা চিহ্নিত করো, দিতে পারে। বা দিতে পারে তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করো ওই প্রতিবর্ত চাপের ক্ষেত্রে। সেক্ষেত্রেও তোমায় কিন্তু ছবি আঁকতে হবে। মাথায় রাখবে 5 নাম্বারের ছবি মাস্ট। যদি সম্ভব হয়, যদি সিরিয়াস স্টুডেন্ট হও অবশ্যই সম্ভব হবে 2 নাম্বারেরও ছবি দেওয়ার চেষ্টা করবে। ছবি তোমাকে অন্যের থেকে কিন্তু সেপারেট করে দেবে, এটা মাথায় রাখবে। বায়োলজি মানে কিন্তু ডায়াগ্রাম বেসিস, ঠিক আছে। ডায়াগ্রাম যত বেশি করে দেবে তোমার খাতা কিন্তু স্বতন্ত্র হয়ে যাবে তোমার অন্য অন্যজনের খাতার থেকে। তোমার নাম্বার সেখানে তুমি 2-2 পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। না হলে হয়তো কেউ ছবি দিয়েছে তুমি দিলে না, সেক্ষেত্রে কি হয়, তোমার নাম্বার হয়তো 2, তুমি লিখেছো ঠিকঠাকই, তুমি 2-এর জায়গায় তুমি 1.5 পেলে, তাকে দিয়ে দিল 2 যে ছবি দিয়েছে। তা হাফ হাফ কমতে কমতে কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে যায় সেই ছেলেটির সঙ্গে তোমার বা সেই মেয়েটির সঙ্গে তোমার। তাই চেষ্টা করবে 5-এ তো ছবি দিচ্ছই, চেষ্টা করবে 2-এরও যেখানে যেখানে ছবি দেওয়া যায়। এখন ছবি ছবি না নিজেকে একটু ভাবতে হয় যে কোনটা ছবি হবে, কোনটা ছবি দিতে পারি, কি ধরনের ছবি দিতে পারি আমি, সবটাই নিজেকে একটু মাথা ঘামাতে হবে এবং সেই মাথা খাটিয়ে ছবি দেওয়ার চেষ্টা করবে। হলো, এটা কি ছিল, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে ফার্স্ট চ্যাপ্টারের দুটো প্রশ্ন, যেটা আমাদের 5 নম্বরে আসতে পারে এবারে, ঠিক আছে। চলো এবার হচ্ছে, খুব কম, আমি চেষ্টা করেছি খুবই কম প্রশ্ন দেওয়ার। এবার হচ্ছে প্রবাবল কোয়েশ্চেন কিসের, 2 মার্কসের। 2 মার্কসের কতগুলো আসবে আমরা দেখেছি, এখান থেকে 3টে আসবে, তাই তো। এখান থেকে 3টে 2 মার্কসের প্রশ্ন আসবে। এবার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে অনেকটা বড় চ্যাপ্টার, তাই তো। এর মধ্যে আমরা চলন গমন পড়বো, উদ্ভিদের চলন, প্রাণীর গমন, এর মধ্যে আমরা উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন পড়বো, স্নায়ু, চোখ, এগুলো মানে অনেকগুলো একটা নাম কি করেছি, পুরোটা ভাগ ভাগ করে ভেঙে নিয়েছি। যেমন ধরো চলন গমনকে একটা জায়গায় এনেছি, উদ্ভিদের চলন, প্রাণীর চলন গমন সবটা একসঙ্গে এসে কি কি প্রবাবল 2 মার্কসের হতে পারে সেটার আমি একটা লিস্ট বানিয়েছি। কি কি হতে পারে, কি পড়বো, ট্যাকটিক আর ন্যাস্টিকের পার্থক্য পড়বো, ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলনের পার্থক্য পড়বো। নিচের গুলি কি ধরনের চলন, বিভিন্ন অপশন দিয়ে দিতে পারে, বলতে পারে যে এগুলো কি ধরনের চলন বলো, ঠিক আছে। যেমন কি দিতে পারে, বললো পদ্ম ফুল ফোটা কি ধরনের চলন, সূর্যমুখী ফুল ফোটা কি ধরনের উদ্ভিদের চলনকে নির্দেশ করছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়া, বা ক্লামাইডোমোনাস ভলভক্স, এগুলো কি হয়, কম আলো থেকে অধিক আলোর দিকে অগ্রসর হয়, এটা কি ধরনের চলনকে নির্দেশ করছে। উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি লাভ করে, কি ধরনের চলন। দিঘির জল ভোরবেলায় ঘোলাটেও বিকেলে স্বচ্ছ দেখায়, কি ধরনের চলন। তো তোমাকে বেশ কিছু 2-3টে, ধরো 2 নাম্বার দুটো তোমাকে দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিল হয়তো, এই ভোরবেলায় ঘোলাটে আর বিকেলে স্বচ্ছ দেখায় দিঘির জল কেন, আর সূর্যমুখীর ফুল যে দিনের বেলা ফুটছে, বা সূর্যমুখীর ফুল যে আলোর দিকে, আলোর অভিমুখে যে ঘুরছে, এই দুটো চলন কি ধরনের চলন লেখো। দুটো লিখলে 2 নাম্বার পেয়ে যাবে, 1+1। এখানে অবশ্যই ছবির কিছু বিষয় নেই, হ্যাঁ। আচ্ছা, আবার কি হতে পারে, মানুষের গমনে সহায়ক পায়ের দুটি পেশির নাম, মানুষের গমনে সহায়ক পায়ের দুটো পেশির নাম, দুটো লিখলে 2 নাম্বার, ঠিক আছে। পাখির ওড়ার ক্ষেত্রে পালকের ভূমিকা, রেমিজেস রেট্রিসেস, কোনটায় কত কি থাকে, কত নাম্বার পালক থাকে সেগুলো করে নেবে সঙ্গে।
আচ্ছা, মাছের বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা, পটকা, মাইটোম পেশির ভূমিকা যদি এটা দেয়, বা ধরো দিল যে মাছের পাখনার ভূমিকা, 2 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রে তুমি তো লিখবেই, চেষ্টা করবে একটা মাছ এঁকে তার পাখনাগুলোকেও আইডেন্টিফাই বা লেবেল করে দিতে, কোনটা পৃষ্ঠ পাখনা, কোনটা পুচ্ছ পাখনা, কোনটা বক্ষ পাখনা, কোনটা শনি পাখা, কোনটা পায়ু পাখনা দেখিয়ে দিতে। ইজি, তাই তো? এইভাবে মাথা কাটে একটু বের করবে কোনটাতে আমি আঁকা দিতে পারি, কোনটাতে পারি না। যেগুলোতে সম্ভব আঁকা দেবা সেগুলোতে একটু আঁকা দিয়ে দেবে। হলো। এবার আসছে কি উদ্ভিদ ও প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনকে আমি এক জায়গায় নিয়ে এসেছি। প্রবাবলি 2 মার্কস প্রশ্ন এগুলো সবই। কি কি? ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। আমরা জানি অক্সিন হরমোন কি হয়, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কেন হয়? যেদিকে আলো আসে, অক্সিন উদ্ভিদের কাণ্ডের ঠিক তার বিপরীত দিকে সঞ্চিত হয় এবং উদ্ভিদের কাণ্ডের এই দিকে আলোর দিকে বৃদ্ধি করে দেয়। ভূমিকা, তাহলে অক্সিনের ভূমিকা পড়লে আমি অবশ্যই এখানে আঁকা দেবো। ওই যে ওই আঁকাটা দিয়ে দেবো, সূর্য এঁকে দেবো। একটা টবের মধ্যে গাছ বসিয়ে দিয়ে গাছের মাথাটা সূর্যের দিকে মাখিয়ে দেবো, এবং যে দিকটা সূর্যের অপোজিট সেখানে করে দেবো কি এখানে অক্সিজেন বেশি পরিমাণে সঞ্চিত হয়েছে বা সংশ্লেষ হয়েছে, তার ফলে কি এখানে কোষের বৃদ্ধি ঘটেছে, তাই জন্য উদ্ভিদটা আলোর দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে? এর সঙ্গে এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো এবং এতে অক্সিজেন কি কাজে লাগে? একটা হচ্ছে টপিক চলনে অক্সিজেনের ভূমিকা আসতে পারে, বা তার সঙ্গে অগ্রস্ত প্রকটতা, অক্সিজেন যে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় সেটা কিভাবে কাজ করে অক্সিজেন, বা তাতে অক্সিজেনের ভূমিকা কি, কিভাবে কাজে আসতে পারে উদ্ভিদের, সেটাও এর সঙ্গে পড়ে নেবে। নেক্সট কি? শাখা কলম ও আগাছা দমনে সহায়ক হরমোন গুলোর নাম। ঠিক আছে? কৃত্রিম হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ, 2 পেয়ে যাবে, 2টো দিলেই। এরপরে কি? কোন হরমোন নিজের এই সমস্ত কাজগুলো করে? যেমন কি বীজের সুপ্ত দশা, কোন হরমোন আছে, সুপ্ত দশা ভঙ্গ করেনি, বীজের সুপ্ত দশা বজায় রাখতে কোন হরমোন কাজ করে? ভাঙতে কাজ করে একজন, তাই তো? বীজের সুপ্ত দশা ভাঙে কে আর বজায় রাখে কে? দুটো হরমোনকে একে অপরের বিপরীত হরমোন বলা হয়, একজন বজায় রাখে আর একজন ভাঙে। যেখানে বলিনি যে বীজের সুপ্ত দশা কি, ধরে নিচ্ছি এটা বজায় রাখছে, বীজের সুপ্ত দশা বজায় রাখতে কোন হরমোন কাজ করে, সুপ্ত দশা ভাঙতে কোন হরমোন কাজ করে। যে দুটো হরমোন কাজ তাদেরকে বলা হয় একে অপরের বিপরীত হরমোন। ঠিক আছে? অগ্রস্ত প্রকটতা বা ইকুয়াল ডমিনেন্স একটু আগে বললাম অক্সিন। কোষ বিভাজন জানি আমরা, সাইটোকাইনিন। ফল পাকানোকে কোন হরমোন কাজ করে? ইথিলিন, তাই তো? ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোনও। আগাছা দমন, উদ্ভিদ অঙ্গের মোচন রোধ, এই ঘটনাগুলোর জন্য উদ্ভিদের কোন হরমোন রেসপন্সিবল, প্রত্যেকটা হরমোনের নামগুলো আমাদের জানতে হবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, অক্সিন ও সাইটোকাইনিন উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু ভিন্নভাবে, ব্যাখ্যা করো। দেখো সাইটোকাইনিন কি করে? কোষের বিভাজন করে, করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। কোষ বিভাজিত হলে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়বে তো। অক্সিনও উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। কিভাবে ঘটায়? সে আলোর দিকে বৃদ্ধি ঘটায়। দেখ সাইটোকাইনিনের বৃদ্ধি ঘটানো আর অক্সিজেন বৃদ্ধি ঘটানো কিন্তু একটু আলাদা, তাই তো? এই দুজনের কিভাবে কাজ করে সেইটা কে ব্যাখ্যা করতে বলেছে 2 নম্বর। প্রকল্পিত হরমোন বলতে কি বুঝো? হলো। এবার এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন। এবার মেনলি প্রাণী হরমোন কি কি আসতে পারে, সে কি কি পড়বো সেগুলো আমি লিস্ট করেছি। বিভিন্ন ফাংশন দিয়েছি, সেগুলো কোন হরমোন, কোন প্রাণী হরমোন সেই সমস্ত কাজগুলো করে থাকে। যেমন কি কলা কোষে অক্সিজেনের চাহিদা বাড়ায়, কলা কোষে অক্সিজেনের চাহিদা বাড়িয়ে দেয় কোন হরমোন? বিএমআর বৃদ্ধি করে কোন হরমোন? একই হরমোন, যে এই কাজটা করে সেও এই কাজটা করে। কে করে? থাইরক্সিন হরমোন। তারারন্ধ্রকে বিস্ফারিত করতে সাহায্য করে কোন হরমোন? সেই হরমোন করে যে হরমোন, যে যাকে আমরা জরুরিকালীন হরমোন বলে থাকি। কি হরমোন? অ্যাড্রিনালিন। অশ্বগ্রন্থির ক্ষরণ ঘটায় কোন হরমোন? কলা কোষে গ্লুকোজ শোষণ বাড়ায় বা গ্লুকোজের জারণ ঘটায় কোন হরমোন? ঠিক আছে? আচ্ছা দেখো, দুটো জিনিস মনে রাখবে, কলা কোষে অক্সিজেনের চাহিদা বাড়াচ্ছে থাইরক্সিন, কলা কোষে গ্লুকোজ শোষণ বাড়াচ্ছে কে? ইনসুলিন। ঠিক আছে? শুক্রাশয়ের লেরিক কোষকে উদ্দীপিত করে কোন হরমোন? কে? আইসিএসএইচ বা এলএইচ, তাই তো? লেরিক কোষ থেকে ক্ষরিত হয় কোন হরমোন? টেস্টোস্টেরন হরমোন। স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায় কে হরমোন? দুগ্ধ প্রোডাকশন করে কে? প্রোল্যাকটিন। আর ইজেকশন নিঃসরণ ঘটায় কে? অক্সিটোসিন। ডিম্বথলি থেকে ডিম্ব নিঃসরণ বা ডিম্বাণু নিঃসরণ ঘটায় কে? এলএইচ, লিউটিনাইজিং হরমোন।
ডিম্বাণু নিঃসরণ হয়ে যাওয়ার পর কি তৈরি হয়? সেই ফলিকেলটা তৈরি হয়ে যায় কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি, তাই তো? জরুরিকালীন হৃদস্পন্দন বৃদ্ধি করে কে? নেফ্রনের ডিসিটি থেকে জলের রিঅ্যাবজর্পশন। নেফ্রন আমরা জানি পিসিটি, হেনরি লুপ, ডিসিটি তিনটে অংশ থাকে, যে রেনাল টিবিউল। তার যে ডিসিটি দূরবর্তী সংবত নালিকা, সেখান থেকে জলের পুনঃশোষণ ঘটিয়ে আবার ব্লাডের মধ্যে জলকে ফিরিয়ে আনে কোন হরমোন আমরা জানি? এডিএইচ বা ভেসোপ্রেসিন। এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে বলা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো খুব ভালো করে করতে হবে, এগুলো আসার খুব চান্স আছে যে কিছু দিয়ে দিল, একটা কি দুটো কি চারটে দিয়ে দিল যে কোন হরমোন এই কাজগুলো করে। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আরো কিছু হরমোন, প্রাণী হরমোন থেকে আরো কিছু প্রশ্ন। অ্যাড্রিনালিনের দুটি কাজ, যাকে আমরা আপদকালীন বা এমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন হরমোন, ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোনও বলা হয়, একে অনেক নাম আছে। এর দুটো কাজ, ঠিক আছে? ডিম্বাশয়ের পিত গ্রন্থি কি? এক্ষুনি বললাম পিত গ্রন্থি কি। গ্রাফিয়ান ফলিকেল যখন রাপচার হয়, ডিম্বাণু নিঃসরণ ঘটে, তখন সেই রাপচার হওয়া ফলিকেলকে আমরা বলবো পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম। আচ্ছা, এর থেকে ক্ষরিত হরমোনের নাম কি? কি? পিত গ্রন্থি তৈরি করে লিউটিনাইজিং হরমোন। আর পিত গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি? প্রোজেস্টেরন। পিত গ্রন্থি থেকে ক্ষরিত হয় হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোন, ঠিক আছে? একে আবার প্ল্যাসেন্টাল হরমোনও বলা হয়, তাই তো? কারণ এর কাজ কি? প্ল্যাসেন্টা তৈরিতে হেল্প করে, প্লাস প্ল্যাসেন্টা যখন তৈরি হয়, প্ল্যাসেন্টাও আবার প্রোজেস্টেরন হরমোন রিলিজও করে। আচ্ছা, এবার হচ্ছে কিছু পার্থক্য দিয়েছি, যেমন হচ্ছে হরমোন আর স্নায়ুতন্ত্রের পার্থক্য। সহজ, তোমরা যারা পড়েছো নিশ্চয়ই জানো। হরমোন আর স্নায়ুতন্ত্রের পার্থক্য করে রাখবো। হরমোন খুব স্লো কাজ করে তুলনামূলকভাবে, স্নায়ু খুব ফাস্ট কাজ করে, ঠিক আছে? এরকম ডায়াবেটিস মেলিটাস আর ইনসিপিডাস। মেলিটাস হচ্ছে যেটাকে আমরা মধুমেহ বলি, যেটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। আর ইনসিপিডাস কার অভাবে হয়? ইনসিপিডাস হয় হচ্ছে এডিএইচ এর অভাবে। যদি এডিএইচ কম হয়, তাহলে জলের রিঅ্যাবজর্পশন কম হয় ডিসিটি থেকে, নেফ্রন থেকে। তখন কি হয়? বেশি পরিমাণ মূত্রের ভলিউম বেড়ে যায়, বেশি পরিমাণ মূত্র নির্গত হতে থাকে, ঠিক আছে? তখন তাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ। অর্থাৎ মধুমেহ এবং বহুমূত্র দুটোর পার্থক্য করব। উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য করব। ইনসুলিন আর গ্লুকাগন, এটা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, ইনসুলিন আর গ্লুকাগনকে কেন একে অপরের বিপরীতধর্মী হরমোন বলা হয়? আসতে পারে। এলে কি করব? অবশ্যই আমরা ড্র করব, যেখানে দেখবো ইনসুলিন কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, আর গ্লুকাগন কি? গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ ভাঙায়, তাই তো? এই হয়তো তোরা এই গ্লুকোজ, আসলে কেন লিখছি, আমার যখনই মনে হচ্ছে তোমরা আদৌ কেউ বুঝতে পারছো কি পারছো না, তাই জন্য মনে হয় প্রত্যেকটা কোয়েশ্চেন যদি একটু ভেঙে ভেঙে বলে বলে দিতে পারি, তাহলে হয়তো সুবিধা হবে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানায় কে? ইনসুলিন। আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানায় কে? গ্লুকাগন। এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, তাই তো? আর এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস বা গ্লুকোজেনেসিস, ঠিক আছে? তাহলে একেবারে বিপরীতধর্মী হরমোন কেন বলা হয় সেটা বললেও কিন্তু এই উত্তর দেবো, এবং আমি এই প্রসঙ্গটা এঁকে দেবো। জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর রোল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে এবারে। জনন গ্রন্থি থেকে, মানে শুক্রাশয় এবং ডিম্বাশয় মেয়েদের ক্ষেত্রে হরমোন ক্ষরণে জিটিএইচ, জিটিএইচ কি? জিটিএইচ হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, যা কিনা আমাদের অগ্র পিটুইটারি, যার একটা নাম অ্যাডেনো হাইপোফাইসিস, সেখান থেকে রিলিজ হচ্ছে। সেই জিটিএইচ দু রকমের হয়, এফএসএইচ এবং এলএইচ। এফএসএইচ এর রোল অন ডিম্বাশয় এন্ড শুক্রাশয়, এবং এলএইচ এর রোল শুক্রাশয় এবং ডিম্বাশয়, দুটোকেই আমাকে বলে হালকা করে, মানে 2 নম্বরের মতো করেই গুছিয়ে লিখতে হবে, এবং সঙ্গে সম্ভব হলে একটা শব্দ ছক বা ওই ওয়ার্ড ডায়াগ্রাম হয় না, এফএসএইচ গিয়ে কোথায় কি করলো, শুক্রাশয়ে কি কি করছে, ডিম্বাশয়ে কি করছে, এটাকে একটু দেখে দিতে হবে, বা এলএইচ কি করছে দেখে দিতে হবে, ঠিক আছে? এবং সেখান থেকে আলটিমেটলি কি বলেছে? হরমোন ক্ষরণী, কি কি হরমোন ক্ষরণ করাচ্ছে? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে হচ্ছে প্রোজেস্টেরন, সেগুলো আমাকে দেখে দিতে হবে। জনন গ্রন্থি, বা এটাকে এইভাবে আসতে পারে, জনন গ্রন্থির উপর এলএইচ ও আইসিএইচ এর দুটো না বলে শুধুমাত্র এলএইচ বা আইসিএইচ এইভাবেও দিতে পারে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এলএইচ বা আইসিএইচ এর ফাংশন লিখবো, এফএসএইচ আমরা দেবো না। আর যদি এটা দেয়
তাহলে আমরা FACH LH দুটোই দেবো, তাই তো? হলো। নেক্সট হচ্ছে কি, ইনসুলিনকে কেন অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়? ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক, গ্লুকাগনকে বলা হয় কিটোজেনিক। গ্লুকাগন কিটোন বডি তৈরি করে, আরে করে না। ঠিক আছে। রক্ততন্ত্র বিএমআর এর উপর থাইরক্সিনের কাজ। বিএমআর কি করে? বিএমআর বাড়িয়ে দেয় থাইরক্সিন হরমোন। তাহলে রক্ততন্ত্রের উপর কি কাজ আর বিএমআর এর উপর থাইরক্সিনের কি কাজ, দুটো আলাদা আলাদা করে পয়েন্ট পয়েন্ট করে লিখবো আমি, যদি এরকম পরে প্রশ্ন, দুটো 2 নম্বর পাওয়া যায়। ট্রপিক হরমোন বলতে কি বুঝি? এক্সাম্পল অবশ্যই দেব। হরমোনের ফিডব্যাক পদ্ধতি কি বুঝি? এক্সাম্পল দিয়ে বোঝাবো, প্লাস একটা শব্দ ছক করেও দেবো। ঠিক আছে, রেখাচিত্র করে দেখিয়েও দেবো। নেক্সট কি, গলগণ্ড, মধুমেহ, বামনত্ব, বহুমূত্র। বহুমূত্র আগেও দিয়েছি, বহুমূত্র এখানে তোমরা পড়ে নিচ্ছ আলাদা করে। এখানে একবার দিয়ে দিয়েছি যে বিভিন্ন যে রোগগুলো আছে ওই রোগগুলো সম্বন্ধে একটু দেখে যাবে, বলতে জানা দিয়ে দিতেই পারে, তাই জন্য একটু ওটাও একটু দেখে যাবে। হলো। নেক্সট পার্ট হচ্ছে কি, স্নায়ু এবং চোখ। চোখ এসে গেছে, কিন্তু তাও চোখের ত্রুটিগুলো একটু পড়লে ভালো হয়, কারণ যদি দিয়ে দেয় বা লেন্স কি কাজে লাগে, কোন ত্রুটির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করে সেই ত্রুটিকে আমরা সংশোধন করতে পারি, এগুলো দেখে যাবে। ঠিক আছে। আর বাকি স্নায়ু থেকে কি করব, ধরো কিছু দিয়ে দিল একটা, যেমন কলিং বেলের শব্দে দরজা খোলা স্নায়বিক পথ, বা ধরো তোমার দিলে তোমার দরজায় কেউ নক করলো, তুমি কিভাবে তার রেসপন্স দেবে? ঠিক আছে, তার যে স্নায়বিক পথ সেটাও এরকমভাবে দিতে পারে। এছাড়া পন্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেডালা, এগুলোর কাজগুলো দেখে নেবে একটা দুটো করে। মস্তিষ্কের কোন অংশ এই কাজগুলি করে? কিছু কাজ দিয়ে দিয়েছি, যেমন দেহভঙ্গি, দেহের ভারসাম্য রক্ষা বা নিয়ন্ত্রণ করা, ব্যক্তিত্ব, সামাজিক আচরণ প্রকাশ, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ, পেশিটার নিয়ন্ত্রণ, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ। এর মধ্যে ধরো কোনো দুটো দিয়ে দিল, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ আর দেহের ভারসাম্য রক্ষা, ধরো এই দুটো দিয়ে দিল। এগুলো মস্তিষ্কের কোন অংশ করে? ঠিক আছে, কি হবে উত্তর? কি হবে? দেহের ভারসাম্য রক্ষা কে করে? লঘু মস্তিষ্ক করে, সেরিবেলাম করে। আর তাপমাত্রা নিয়ন্ত্রণ কে করে? হাইপোথ্যালামাস করে, তাই তো? এগুলো দেখে নেবে। এটা তো বললাম। আর কি, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি, তার কাজ কি, তার অবস্থান কি, যদি লেখা যায় সিএসএফ। সিএসএফ কি ধরো বললো, তোমরা না চেষ্টা করবে পয়েন্ট করে লেখা। সে একাত্তর প্রথমে লিখবে যে ওটা কি, তার অবস্থান কি, তার কাজ কি, অবস্থান কাজ সব এরকম পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন। মেনিনজেস, মেনিনজেস কি যদি প্রশ্ন আসে, মেনিনজেস আমরা জানি যে আবরণ থাকে, তাই তো? ব্রেনের একদম বাইরে যে আবরণ থাকে, পাতলা একটা মেমব্রেন থাকে, তার 3টে স্তর থাকে। তো তার লোকেশন, তার কাজ সব চেষ্টা করবে পয়েন্ট করে লেখা, যদি আঁকতে পারো তো কথাই নেই আর। আচ্ছা, সাইন্যাপস কি? সাইন্যাপসের গুরুত্ব দিয়ে তোমাকে লিখতে হবে সাইন্যাপস কি, তারপর তার গুরুত্ব এবং পারলে একটা সাইন্যাপসের একটা ডায়াগ্রাম, সহজ ডায়াগ্রাম তো না, এই একটা দুটো নিউরন দেখিয়ে দেবে, এই জায়গাটা দেখিয়ে দেবে সাইন্যাপস। ঠিক আছে। নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার কি? একটা নিউরন যা ক্ষরণ করে সাইন্যাপসে, সেটাই হচ্ছে তার নিউরোট্রান্সমিটার। এমন একটা হরমোনের নাম বলো যা নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে। ঠিক আছে, এমন একটি হরমোনের নাম যা নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে। যেমন নাম হবে হচ্ছে অ্যাড্রিনালিন, যা হরমোন হিসেবেও কাজ করে আবার নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে। অ্যাড্রিনালিন যখন ব্লাডে রিলিজ হয় তখন সেটা নিউরো হরমোন হিসেবে কাজ করে, আর যদি সাইন্যাপসে রিলিজ হয় তখন সেটা হবে নিউরোট্রান্সমিটার। হলো। দেখো, প্রথম চ্যাপ্টার আমাদের শেষ হলো, এবার আসে দ্বিতীয় চ্যাপ্টারে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা। এর থেকে বিভাগ ঘ, যেটা লাস্ট বিভাগ, সেখানে 5 নম্বরে একটাই প্রশ্ন আসবে, 5x1, 5 মার্কস থাকবে। আর 2 নম্বরে আসবে দুটো, 4 নম্বরের। ঠিক আছে, মানে বিভাগ গ এ দুটো পাবো আমি, আর বিভাগ ঘ থেকে আমাকে যে কোনো একটা করতে হবে, দুটো অর থাকবে। প্রিভিয়াস ইয়ারে কি এসেছিল? প্রিভিয়াস ইয়ারে আমাদের এসেছিল মাইটোসিসের অ্যানাফেজের দশার চিত্র, অর্থাৎ মাইটোসিসের অ্যানাফেজ দশা আমাদের এসে গেছে, ওটা আর পড়ছি না। আর কি ছিল? কোষ বিভাজনের 3টি তাৎপর্য লেখো, মিওসিসের সংগঠন স্থানগুলো সাধারণ সারণীর সাহায্যে দেখাও, এবং ছিল মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি ব্যাখ্যা করো, অযৌন যৌন পার্থক্য। তাহলে এই যে 3টে পড়ে গেছে, এগুলো ছাড়া বাকি যা যা করতে হবে সেগুলো এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে প্রবাবল কোশ্চেন কি 5 মার্কসের? 5 মার্কসের প্রবাবল কোশ্চেন কি হতে পারে? প্রথমে হচ্ছে, যেহেতু ক্রোমোজোমের
মাইটোসিসের অ্যানাফেজ দশা পড়ে গেছে, বাকি দশাগুলো তো আমাকে করতে হবেই, আমাকে মেটাফেজ, আমাকে প্রোফেজ, টেলোফেজ করবোই, তাই তো? তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন। তোমাদের বলতে পারে যে একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত বিষয়গুলো চিহ্নিত করো। তার মধ্যে ক্রোমাটিড কোনটা, গৌণ খাঁজ কি, টেলোমিয়ার, ক্রোমোমিয়ার কি, এগুলো চিহ্নিত করতে দিতে পারে, বা স্যাটেলাইট ক্রোমোজোম বলতে পারে, স্যাট বলতে পারে, হতে পারে, ঠিক আছে? এবার দেখো আর কি করব, মেটাফেজ দশাটা পড়বো ভালো করে। যেহেতু অ্যানাফেজটা এসে গেছে, আমরা পড়বো কি মেটাফেজ দশার চিত্র, এবং সেখান থেকে বিভিন্ন পয়েন্টিং গুলো, বেমতন্তু, সেন্ট্রিওল, মেটাফেজিক প্লেট কোন কাকে বলা হয়, সেন্ট্রোমিয়ার কি, মেরু অঞ্চল বলতে কি বোঝো, এগুলো সব আসতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো হতে পারে, বা বলতে পারে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ আসতে পারে। সেন্ট্রোমিয়ার মাঝে থাকলে কি বলবো, সেন্ট্রোমিয়ার শেষে থাকলে কি বলবো, শেষের একটু আগে থাকলে কি বলবো, মাঝের একটু উপরে থাকলে কি বলবো। সেন্ট্রোমিয়ারের প্রকারভেদ যদি আসে, 5 নাম্বার যেহেতু ছবি মাস্ট, আমি বারবারই বলছি, আঁকবে, প্রত্যেকটা লিখবে এবং পাশে তার আঁকাটাও দিয়ে দেবে। প্রোফেজ ও টেলোফেজ, এটা গুরুত্বপূর্ণ। প্রোফেজ ও টেলোফেজ একে অপরের বিপরীতধর্মী পরিবর্তন ব্যাখ্যা করো, এটা দিতে পারে। প্রোফেজ এবং টেলোফেজ আমরা কি জানি, প্রোফেজে যা যা ঘটনা ঘটে, টেলোফেজে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। প্রোফেজে যেমন নিউক্লিয় মেমব্রেন যে থাকে পর্দা, ডিসঅ্যাপিয়ার হয়, টেলোফেজে রিঅ্যাপিয়ার হয়। প্রোফেজের সমস্ত ক্রোমোজোমগুলোর কুণ্ডলিকিত যে অবস্থা থাকে সে জট খুলতে শুরু করে, টেলোফেজে জট আবার পাকিয়ে যায়, আরো বেশি কুণ্ডলীকৃত হয়ে যায়, তাই তো? তো পুরো উল্টো ঘটনা ঘটে। তো সেই ঘটনাগুলোকে আমাদের লিখতে হবে, সঙ্গে আমাদের আঁকা মাস্ট। নেক্সট কি, মাইটোসিসের প্রতিটি দশার একটি করে বৈশিষ্ট্য লেখো, মানে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ সবার একটা করে বৈশিষ্ট্য পড়ে রাখবে। আর কোষচক্রে ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, বা কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে তা ব্যাখ্যা করো, ঠিক আছে? কোষচক্র তো আমরা জানি, কোষচক্র কি, কোষের একটা কোষ যখন বিভাজন যেতে শুরু করে, তার যে তাকে যে একটা সে যে একটা চক্রের মধ্যে তখন আবর্তন হয়, তাকে ইন্টারফেস পেরিয়ে, যেখানে G1S G2 পেরিয়ে তারপর তাকে এমফেজ বা বিভাজন দশায় আসতে হয়, তাই তো? তো এই যে চক্রকে বলা হয় কোষ চক্র, এই কোষ চক্রতে ইন্টারফেস মানে কি, S1 জি G1S আর G2, এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের প্রত্যেকটা দশায় জি হ্যাঁ, G1 এ কি হয়, এস সিনথেসিস বা সংশ্লেষ দশায় কি হয়, G2 এ কি হয়, প্রত্যেকটা ফেজ আমাকে আলাদা করে করে উল্লেখ করতে হবে যে প্রত্যেকটা ফেজে কি কি উপাদান সংশ্লেষিত হয়। কোথায় গেল, এই যে করতে হবে, প্লাস তো আঁকা ড্রয়িং মাস্ট। আর বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট, আমরা কোষ চক্রের চেক পয়েন্টের কথা জানি। তো স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে তখন কি ঘটবে, কোষের অস্বাভাবিক বৃদ্ধি করতে পারে, কোনো অ্যাবনর্মাল সেল তৈরি হয়ে যেতে পারে। সেগুলো আমাকে আরো সুন্দর করে গুছিয়ে পয়েন্ট করে লিখতে হবে। এই হলো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের 5 নম্বরের প্রশ্নের মধ্যে আমি কি কি পড়বো। আচ্ছা, এবার আসি 2 নম্বরে। 2 নম্বরের প্রবাবল কোয়েশ্চেন। প্রথমে দেখো পার্থক্য, কিছু পার্থক্য লিপিবদ্ধ করেছি, যেমন হচ্ছে কি ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের পার্থক্য, ঠিক আছে? অটোজোম আর সেক্স ক্রোমোজোম যাকে অ্যালোজোমও বলে, তার অটোজোম আর অ্যালোজোমও বলতে পারে তোমরা যদি না বলে, তার পার্থক্য, মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, আরএনএ ডিএনএ এর পার্থক্য, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্য, ঠিক আছে? এই পার্থক্যগুলো আমাকে ভালো করে পড়তে হবে, ঠিক। এবং তার সঙ্গে কি করব, তার সঙ্গে পড়বো হচ্ছে কোষ বিভাজনে 3টে অঙ্গাণু দিয়েছি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম আর সেন্ট্রোজোম। এই 3টে অঙ্গাণুর কোষ বিভাজনে কি ভূমিকা পালন করে। কোষ বিভাজনে প্রচুর এনার্জির প্রয়োজন হয়, তার জন্য মাইটোকন্ড্রিয়া এটিপি সাপ্লাই দেয়, রাইবোজোম কি করে, সেন্ট্রোজোম কি করে, এই সবগুলো আমাদের পড়ে রাখতে হবে। কাইনেটোকর কি, টেলোমিয়ার কি। কাইনেটোকর কি, যে সেন্ট্রোমিয়ার যে মুখ্য খাঁজ থাকে, চার ধারে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটা হচ্ছে কাইনেটোকর। এর কাজ কি, এই প্রোটিনটাই কি করে, বেমতন্তু গিয়ে তো এই প্রোটিনটার সঙ্গে অ্যাটাচড হয়। এই যদি না থাকে তাহলে কি কোষ বিভাজনই হবে না।
কোষ বিভাজন হয়তো হবে, আমি ভুল বলছি, কোষ বিভাজন হবে, কিন্তু কি হবে, ক্রোমোজোমের যে কি বলবো, যে ভাগগুলো হয় আর কি, ক্রোমোজোমে যে সেপারেশন হয় সেই জিনিসগুলোই হবে না যদি ডিম্বতন্তু কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ না হয়। এর গুরুত্ব জেনে গেলাম। মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? উদ্ভিদের মাইটোসিসকে কেন অ্যানাস্টাল মাইটোসিস বলা হয়? আর কি G0 দশা কি কোন কোষে দেখা যায়? উদাহরণ, কোন কোষে দেখা যায়? নার্ভ কোষে দেখা যায়। নার্ভ কখনো, নার্ভ সেল আমরা জানি বিভাজিত হতে পারে না, কারণ তারা G0 বা G0 দশায় গিয়ে অ্যারেস্ট হয়ে যায়। নেক্সট কি, বায়োপরাগীয় পতঙ্গ পরাগী ফুলের দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। এটা তো ইজি। বায়ুপরাগী যে ফুলের পরাগ সংযোগ কি হয়? বায়ুর দ্বারা হয়, যেমন ধান, গম, এগুলোর ফুলগুলো কি হয়? এগুলোর ফুলগুলো বায়ুকে তো অ্যাট্রাক্ট করার কোনো বিষয় নয়, কিন্তু পতঙ্গকে অ্যাট্রাক্ট করতে হবে। তাই পতঙ্গ পরাগী ফুলগুলো খুব কালারফুল হবে বা ভালো কি বলবো, সুগন্ধযুক্ত হতে পারে। কিন্তু বায়ুপরাগী ফুলগুলো কি, এগুলোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অটোগ্যামি কি, গেইটানোগ্যামি কি? ঠিক আছে, এর সঙ্গে কচুরিপানা, এটা কিছু একটা বাদ গেছে মনে হচ্ছে, চ্যাপ্টার 2 তো, একটু ওয়েট করো। আচ্ছা, না না ঠিক আছে। কচুরিপানার অস্থানিক মূলের সাহায্যে অঙ্গজ বংশ বিস্তারের পদ্ধতি লেখো বা আলোচনা করো। বয়ঃসন্ধিকালের দুটি বৈশিষ্ট্য কি কি হতে পারে? বার্ধক্য দশায় যখন কোনো বার্ধক্য দশা আসে, তখন দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন কি হয়? দৃষ্টি অনেক ক্ষীণ হয়ে যায়, তাই তো? অস্থি সংক্রান্ত অস্থি ভঙ্গুর হয়ে যায়, জানি আমরা, লিখে দিতে পারবো, এটা আরো গুছিয়ে লিখে দিতে হবে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, বিশ্রামরত প্রাণীর গমনে উদ্যত হওয়ার 4টি কারণ। একটা প্রাণী যে রেস্ট করছিল, সে কেন গমন করতে শুরু করলো, তার 4টে কারণ সুন্দরভাবে পয়েন্ট করে করে লিখবে। খাদ্য সংগ্রহ, খাদ্যান্বেষণ হতে পারে একটা পয়েন্ট করলে, তাই তো? বাসস্থানের সন্ধান হতে পারে একটা পয়েন্ট করলে, এবার পয়েন্ট করে সেখানে একটা লাইন করে লিখে দেবে, ঠিক আছে? জনন হতে পারে। আচ্ছা, হলো, তাহলে এটা হলো 2 মার্কস। এর সঙ্গে আরো দুটো আছে, একটি করে উদাহরণ দাও। বহু বিভাজন, পুরুকোদ্গম কোথায় দেখা যায়? পুনরুৎপাদন দেখতে পারি, প্ল্যানেরিয়া দেখতে পারি আমরা, খন্ডিভবন দেখতে পারি, স্পাইরোগাইরা, তাই তো? একটা করে উদাহরণ। সিওন ও স্টক কি, কোনটা উন্নত মানের হয়? এর সঙ্গে একটা পড়ে রাখবে, এর মধ্যে কোনটি উন্নত মানের হয়, সিওন না স্টক? হলো সেকেন্ড চ্যাপ্টার। এবার বলছি আমরা থার্ড চ্যাপ্টারে, অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে দেখো 5 নম্বর প্রশ্ন একটা আসে 5, আর 2 নম্বর আসে 2 × 2 4। 4 নম্বরের প্রশ্ন আমরা 2 নম্বরের প্রশ্ন আমরা দুটো পাবো, 4 নম্বর থাকবে টোটাল, আর 5 নম্বরের প্রশ্ন আমরা একটা পাবো। PRQ কি ছিল? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি ছিল? একটা ক্রস এসে গেছে। কোন ক্রসটা? বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের ক্রসটা এসে গেছে। তার সঙ্গে হচ্ছে কি, সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা, এই দুটো এসে গেছে হচ্ছে আরেকটা কি, মেন্ডেলের সাফল্য লাভের 3টি কারণ, ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক কি। ঠিক আছে, এগুলো এসে গেছে, এগুলো আমরা করবো না, মানে এই ক্রসটা আর লাগবে না। এগুলো ছাড়া অন্য এখান থেকে মেনলি ক্রস আসবে তোমাদের, ঠিক আছে? 2 নাম্বার বলো, 5 নাম্বার বলো, সব প্রচুর ক্রস আছে। তো ক্রস গুলো ভালো করে নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস আছে, না থাকলে অবশ্যই করে নিও। আর কি করবে? আর 5 নাম্বারে কি আসতে পারে? আর 5 নাম্বারের জন্য 5টা প্রশ্ন দিয়েছি আমি। একটা হচ্ছে গিনিপিগের দ্বিসংকর জনন, দুটো বৈশিষ্ট্য নিয়ে কথা, দ্বিসংকর জনন। গিনিপিগে এক সংকর জনন আসতে পারে, তার পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বা সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি সাদা গিনিপিগের ক্রস করালে কি পাবো, সেটা হতে পারে। যদি বলে যে গিনিপিগের এক সংকর জনন, তখন তোমরা এইটাকেই কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে নেবে, সাদা লোমযুক্ত গিনিপিগের সঙ্গে কালো লোমযুক্ত গিনিপিগ করে নিলে, বা অমসৃণ লোমের সঙ্গে মসৃণ লোম করে নিলে, পিওর ব্রিড নিতে হবে, সংকর নয়, ঠিক আছে? একদম বিশুদ্ধ খাঁটি জীব নিয়ে এক সংকোচন করাবে, অবশ্যই পানের স্কোয়ার করবে এবং সেখানে সুন্দর করে দেখিয়ে দেবে, সেখানে ফিনোটাইপ জিনোটাইপ সব লেখা থাকবে। বা তোমাদের যদি বলে দেয় যে শঙ্কর কালো, এক্ষেত্রে এটা কিন্তু হাইব্রিড শঙ্কর কালো,
তার সঙ্গে একটি সাদা মানে বিশুদ্ধ সাদা ক্রস করে, এক্ষেত্রে এই ক্রসটা কিন্তু মেন্ডেলের ক্রসের সঙ্গে এক হবে না, এর রেজাল্ট কিন্তু আলাদা হবে। তো কোশ্চেনটা ভালোভাবে পড়বে যে কার সঙ্গে কি ক্রস বলেছে, এবং কোশ্চেন ভালো করে পড়ে তারপরে উত্তর দেবে। কোশ্চেন দেখেই চোখে একবার দেখেই মনে হলো যে হ্যাঁ এটাই বলবে, লিখে দিলাম শ্যাম, করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো এবং তাকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ঠিক, চেকার বোর্ডের সাহায্যে দেখালে এর রেশিও জানি আমরা 1:2:1 হবে, ফিনোটাইপ প্লাস জিনোটাইপ যাই বলো, সন্ধ্যা মালতি উদাহরণ দিয়ে চেকার বোর্ডের সাহায্যে সুন্দর করে দেখিয়ে দেবে। বা আসতে পারে মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো লেখো বা সারণীর সাহায্যে দেখাও। তখন কি হবে, তখন তোমরা ঠিক যেভাবে বইয়ে আছে কি নিচ্ছ, নিলে হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, প্রকটার প্রচ্ছন্ন করবে, ঠিক আছে, প্রকটে লিখবে দীর্ঘ, প্রচ্ছন্নে লিখবে খর্ব, ঠিক আছে। তারপর ধরো এলো ফুলের অবস্থান, শীর্ষ না কাক্ষিক করলে ফুলের বর্ণ বেগুনি, সাদা, এইভাবে সব করে যাবে। এবং যেখানে যেখানে সম্ভব, যেমন ধরো যদি বলে যে ফলের আকার, ফলের আকার কেমন হয়, দুরকম হতে পারে, পট শেপ, একটা এরকম হতে পারে আর একটা এরকম খাঁজকাটা হতে পারে, এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। ফলের আকার যেখানে লিখবে সেখানে পাশে আমি ছোট করে এটা এঁকেও দেবো। হ্যাঁ, যেখানে ফলের আকার হচ্ছে একদম মসৃণ, খাদযুক্ত নয়, এটা এঁকে দিলাম ছোট করে। আর তার পাশে তাহলে কি হয়, এক্সামিনার যে তিনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই ছেলেটি বা মেয়েটির কনসেপ্ট একদম ক্লিয়ার, তো তোমার ইমপ্রেশনও ভালো তৈরি হবে আর নাম্বারও একটু ডিফারেন্স হয়ে যাবে অন্যদের থেকে। নেক্সট দেখো, মটর গাছের যে কোনো দ্বিসংখ্য যোজন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ঠিক আছে, যেহেতু গিনিপিগের এসে গেছে, গিনিপিগের দ্বিসংকর আসবে না, আসবে কার, মোটর গাছের দ্বিসংকর এলেও আসতে পারে, বা গিনিপিগের এক সংকর এলেও আসতে পারে, ঠিক আছে। এটা চেকার বোর্ডের সাহায্যে দেখিয়ে দেবে, যে কোনো দুটো বৈশিষ্ট্য নিয়ে নেবে। যদি উল্লেখ করা থাকে যে এইগুলো নিয়েই করো, খুব ভালো, যেমন এখানে দিয়ে দিয়েছে। যদি উল্লেখ করা না থাকে তোমরা যে কোনো নেবে, তোমরা শিট কালার নিলে, আর মানে বীজের যে কালার নিলে, একটা হলুদ, একটা সবুজ, আর একটা বীজের আকার নিয়ে নিলে, একটা গোল রাউন্ড, একটা হচ্ছে কনস্ট্রিক্টেড বা খাঁজ কাটা নিয়ে নিলে, তাহলেই হবে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি, জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব, এটা কিন্তু মনে হচ্ছে আসবে, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ আর জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব। লাস্ট প্রশ্ন কি হতে পারে, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস দিয়ে, কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা এক্স লিঙ্কেড রিসেসিভ একটা ট্রেট, এটা কাকে বলে, এবং তার সঙ্গে একটা ক্রস দিয়েছে যে একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধতার সম্ভাবনা আছে, ক্রসের সাহায্যে দেখার একটা ক্রস দিয়ে দিয়েছে। এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল কি আমাদের 5 নাম্বার, তৃতীয় অধ্যায় থেকে 5 নাম্বারের প্রশ্ন আমরা কি পড়বো। এবার আসি প্রবাবল 2 মার্কস, 2 নাম্বারে কি হতে পারে। ক্রিস ক্রস উত্তরাধিকার, হোমোজাইগাস বলতে কি বোঝো, হেটেরোজাইগাস বলতে কি বোঝো, ঠিক আছে। নেক্সট হচ্ছে হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। হিমোফিলিয়া একটা রোগ যেটা হচ্ছে এক্স লিঙ্কেড রিসেসিভ ট্রেট, আমরা জানি, সেটা পুরুষদের ক্ষেত্রে কেন বেশি দেখা যায়, রিসেসিভ, কিন্তু পুরুষদের দুর্ভাগ্য হচ্ছে পুরুষদের একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে, এবং এটা এক্স লিঙ্কেড রিসেসিভ ডিজিজ, তো মহিলাদের দুটো থাকে। তাই মহিলাদের দুটোই যদি হিমোফিলিক হয় তবেই সেই মহিলা হিমোফিলিয়ার আক্রান্ত হবে, নাহলে হবে ক্যারিয়ার, একটা থাকলে হবে ক্যারিয়ার, তাই তো, একটা হলে হবে ক্যারিয়ার। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেহেতু ওদের একটাই এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম কিছু নেই, তাই একটাই যদি এফেক্টেড হয়ে যায় তাহলে সেই পুরুষ হয়ে যাবে কি হিমোফিলিয়া পেশেন্ট, তাই তো। এটা পড়বে, এর সঙ্গে দিতে পারে বা দিতে পারে অথবা দিতে পারে একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে, এটা ক্রস, এবং হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত দেখাও, সেখানে তোমরা ক্রস করে ওই স্কোয়ার করে হোক যেভাবে সুন্দরভাবে দেখিয়ে দেবে। নেক্সট কি, মেন্ডেলের এক সংকর থেকে প্রাপ্ত সূত্র কি, দ্বিসংকর থেকে প্রাপ্ত সূত্র কি, এবং সেটি লেখো, তাই তো। দুটো সূত্র আছে আমরা জানি, স্বাধীন পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র, এই দুটো সূত্রকে আমাদের পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে মানুষের বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকারণের দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, ঠিক আছে।
আর কি পড়বো, মানুষের দুটি সেক্স ক্রোমোজোম বাহিত রোগের নাম। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, আমাদের সিলেবাসে যে দুটো আছে সে দুটোই হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত এবং এক্স ক্রোমোজোম বাহিত। শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণ দিয়ে বোঝাও। ঠিক আছে, শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে বোঝাও। এক্ষেত্রে তোমাকে উদাহরণ দিয়ে ক্রস দিয়ে দেখিয়ে বোঝাতে হবে। হলো 2 নম্বরের। এবার আসি ফোর্থ, আর দুটো চ্যাপ্টার বাকি আছে, এটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এরও 5 নম্বরের ওয়েটেজ হচ্ছে 5। 5 নম্বর প্রশ্ন একটাই আসে এবং 2 নম্বরের প্রশ্ন দুটো আসে, তো 4 নম্বরে আমাকে আনসার করতে হবে ফোর্থ চ্যাপ্টার থেকে। ঠিক আছে, পিওয়াইকিউ কি ছিল, কি এসেছে, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ এসে গেছে। তার সঙ্গে হচ্ছে হট ডাইলুট স্যুপ। ঠিক আছে, জিরাফের গলা লম্বা হওয়ার জন্য ল্যামার্কের মতবাদ আছে, ডারউইনের মতবাদ আছে। ডারউইনটা সেপারেট করে দিয়ে দিয়েছে, হট ডাইলুট স্যুপ দিয়ে দিয়েছে। প্লাস জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি রেখাচিত্রের সাহায্যে নির্মাণ করে, ওই যে বই আছে রেখাচিত্র দিয়ে 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 একটা বড় কিছু লিখতে হয়, সেটাও এসে গেছে। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটো উদাহরণ, এটাও এসে গেছে। ঠিক আছে, তাহলে এগুলো আর করতে হচ্ছে না। পড়বো কি, খুব খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার যেটা, হার্ট। মেরুদণ্ডী প্রাণীদের হার্টের গঠন কিভাবে অভিব্যক্তি প্রমাণ দেয় বুঝিয়ে দাও। আমার খুব মনে হচ্ছে এটা এবারে আসবে। এটা পড়লে তোমাদের দেখবে বইয়ে ছবি আছে, চারটে হার্টের ছবি আছে একদম, মানে কি হলো, মৎস্যদের হার্ট কেমন দেখতে, ভেনাস হার্ট হয়, তারপরে হচ্ছে রেপটিলিয়া, তারপরে হচ্ছে অ্যাম্ফিবিয়া মানে উভচর, তারপর সরীসৃপ, পাখি, মানুষ কেমন হয় বা স্তন্যপায়ী প্রাণী, সেই ছবি দিয়ে কিন্তু এটা অবশ্যই আনসার করতে হবে। ঠিক আছে, নেক্সট কি, আরো আর আর এইখান থেকে আমি দিয়েছি 7টা প্রশ্ন, তার মধ্যে 4টে প্রশ্ন আমি মার্ক করছি। একটা হচ্ছে নাম্বার 1, যেখানে আমি হৃৎপিণ্ডের গঠনের অভিব্যক্তি প্রমাণটা বললাম। নেক্সট হচ্ছে কি হচ্ছে বারবার, নেক্সট হচ্ছে মিলার উডের পরীক্ষা দ্বারা জীবনের রাসায়নিক উৎপত্তির রূপরেখা বর্ণনা করো। মিলার উডের পরীক্ষা দ্বারা এক্সপ্লেন করতে হবে, ওই আঁকাটাও আঁকতে হবে। নেক্সট হচ্ছে সুন্দরী গাছের লবণ সহনের এবং মুটের আরবিসির অভিযোজনগুলি লেখো। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে এইটা, তিমির ফ্লিপার পাখির ডানা কেন সমসমস্ত অঙ্গ। এটা তিমির ফ্লিপার পাখি না বলে অন্য কোনো উদাহরণ দিয়েও বলতে পারে যে এই দুটো কেন সমসমস্ত অঙ্গ বা এই দুটো কেন সমবৃত্তি অঙ্গ, এই ধরনের প্রশ্ন কিন্তু এবারে আসতে পারে। বা বললো কি না, সমবৃত্তি অঙ্গ বা সমসমস্ত অঙ্গ কি ধরনের বিবর্তনকে সমর্থন করে বুঝিয়ে দাও, সেক্ষেত্রে তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই গেল। এছাড়াও আরো যে দুটো এক্সট্রা প্রশ্ন, যে 3টে প্রশ্ন রেখেছি তোমরা করতে পারো, সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে, এক করে রাখবে। দ্বিতীয় হচ্ছে ঘোড়ার জীবাশ্মগুলির পর্যায়ক্রমে লেখো, করে রাখবে। ল্যামার্কি অভিব্যক্তি সংক্রান্ত তথ্যে প্রতিপাদ্য বিষয়গুলো, এটাও দেখে রাখবে। যদি 5 নাও আসে এখান থেকে তুমি 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। যেমন ধরো বললো অঙ্গের ব্যবহার অপব্যবহার দিয়ে দিল, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ দিয়ে দিল, বলতে কি বোঝলে আমাকে মতামত দিয়ে দিল। তাই এটাও অবশ্যই অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে, তো 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন গেল। নেক্সট হচ্ছে প্রবাবল 2 মার্কস, মাত্র 8টা প্রশ্ন দিয়েছে এর মধ্যে থেকে। যেমন প্রথম দিয়েছে কি, পায়রার বায়ুথলি নষ্ট হলে উড্ডয়নকারীরা কি কি সমস্যা হতে পারে, এটা একটা পড়বে। রেটি মিরাবিলি অবস্থান কাজ, রেটি মিরাবিলি আমরা মাছের পটকায় থাকে, তার কাজ এবং তার অবস্থান করবে। একটি প্রজাতির অবলুপ্তি অনেক বিপদ ডেকে আনতে পারে, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। ধরো কোনো একটা জায়গায়, কোনো একটা এরিয়া যদি কোনো একটা প্রজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ধরো না ফিকাস বেঙ্গালিনসিস, যেরকম আমরা বট গাছ বলি, ধরো কোনো এরিয়া যেখানে কোনো বট গাছ আর নেই, পুরোপুরি নষ্ট, তখন কি ঘটবে, বটগাছের উপরে কি বলবো ডিপেন্ড করে আছে কত প্রাণী, পাখি আছে, সেই বট ফল খেয়ে হয়তো কোনো কোনো প্রাণী জীবন ধারণ করে। বটগাছে শুধু তাই নয়, বটগাছটা তার বাসস্থানও, বটগাছে পিঁপড়ে, শুঁয়োপোকা, কাঠবিড়ালি কত কিছু হতে পারে। বটগাছ যদি পুরো ধ্বংস হয়ে যায় তাহলে এদের বাসস্থান হারিয়ে যাবে, এদের খাদ্য সংকট দেখা দিতে পারে। সুতরাং
একটি প্রজাতির অবলুপ্তি অনেক বিপদ ডেকে আনতে পারে। যৌক্তিকতা বিচার করা যদি বলে, উদাহরণ দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে অন্ত আর আন্তবাদী সংগ্রামের উদাহরণ দাও। এটা অনেকের গুলিয়ে যায় যে অন্ত আর আন্ত কি। আমি যেভাবে মনে রাখি, অন্ত হচ্ছে অন্তর। অন্তর মানে কি? মন। মন তো আমার নিজের হয় না। তাহলে অন্তর্বিরোধী সংগ্রাম হচ্ছে নিজেদের মধ্যে যে সংগ্রাম, মানুষের সঙ্গে মানুষের সংগ্রাম, অন্ত। আন্ত হচ্ছে মানুষের সঙ্গে অন্য কারোর সংগ্রাম। কি বলবো, মানুষের সঙ্গে মানুষের মতোই হচ্ছে ধরো কুকুরের সংগ্রাম। ঠিক আছে? এইরকম আর কি। যোগ্যতম উদ্বর্তন কিভাবে প্রাকৃতিক নির্বাচনকে সমর্থন করে। দেখো, ডারউইন এসে গেছে, ডারউইনের জিরাফ দিয়ে এসে গেছে, কিন্তু ডারউইনের অন্য কিছু 2 নাম্বার প্রশ্ন আসতে পারে তো। যোগ্যতম উদ্বর্তন ডারউইনের প্রতিপাদ্য বিষয়। ডারউইন বলে দিয়েছিল যে যোগ্য হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্য হবে, যে বেশি ফিট হবে, তাকে নেচার সিলেক্ট করবে। অর্থাৎ যোগ্যতমে উদ্বর্তন হবে। 2 নাম্বার প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে পারে কিভাবে এ করছে ব্যাখ্যা করো বলতে পারে। সুতরাং পড়তে আমাকে হবে। ঠিক আছে? আচ্ছা, পার্থক্য করবে অপসারী এবং অভিসারী অভিযোজন। ঠিক আছে? উদ্ভিদ ও প্রাণীর একটি করে লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দেবে। ব্যক্তিজনই জাতিজনই পুনরাবৃত্তি ঘটায়, এটার ব্যাখ্যা করো। হলো, এটা হলো 4th চ্যাপ্টার, যেখান থেকে মাত্র 8টা প্রশ্ন দিয়েছি 2 নম্বরের প্রশ্নের জন্য। এর মধ্যে থেকে পড়লেই আমার মানে আশাবাদী যে পেয়ে যাবে, 2টো প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে লাস্ট চ্যাপ্টার, 5th চ্যাপ্টার, এবং যার ওয়েটেজ সবচেয়ে বেশি, যেখানে 5 নম্বরে আমাকে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে, অর্থাৎ 10 নাম্বার থাকছে, আর 2 মার্কসের 3টে, অর্থাৎ 6 নাম্বার থাকছে। ঠিক আছে? 5 নম্বরে 2টো আর 2 মার্কসের 3টে থাকছে। তো কি কি এসেছিল? এই 3টে প্রশ্ন এসেছিল। যেমন কি, নাইট্রোজেন চক্র দেখাও শব্দচিত্রের সাহায্যে। এসে গেছে। যারা যারা খুব আনন্দে আছে নাইট্রোজেন চক্র আমাকে পড়তে হবে না, বাঁচা গেছে, তাদের বলে রাখি, হয়তো 5 নাম্বার এসে গেছে, তোমাকে ঘুরিয়েও দিতে পারে। তোমাকে এটা যদি এক্সামিনার যদি কোশ্চেন সেটার যদি মনে করে যে এটাকে আমি আবার দিয়ে দেখবো, সিরিয়াস স্টুডেন্টকে দিতেই পারে, ঘুরিয়ে দিতে পারে। দিলে হয়তো কিভাবে, যে নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো, দিতে পারে। বা 2 নম্বরে ঢুকে দিতে পারে, দুটো ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা দুয়ে দিয়ে দিল। সুতরাং পড়তে হবে। পুরোটা অত সুন্দর করে না পড়লেও তোমাকে কিন্তু টাচে রাখতে হবে। ঠিক আছে? এটা এসে গেছে। এবং এটি ব্যাহত হলে কি কি সমস্যা দেখা দিতে পারে সেটাও এসে গেছে। আর কি এসেছে, জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ চোরাশিকার বিলুপ্তির পথে থাকা, বা চোরাশিকার, এটা ব্যাখ্যা করতে বলেছে কিভাবে চোরাশিকার জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ, আর তার সঙ্গে কি বিলুপ্তির পথে থাকা 3টি বন্যপ্রাণীর তালিকা তৈরি করো। ঠিক আছে? জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি সারণীর সাহায্যে দেখাও। এসে গেছে। আর এসেছে কি, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এসে গেছে, আর আসবে না। সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করা, জীববৈচিত্র্য হটস্পটের নাম ও সেখানকার বিপন্ন জীবের নাম, এটাও এসে গেছে। আর কি, ভাসমান ক্ষুদ্রকণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন 2টি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয়ে মিশে যে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম নির্মাণ করো। ঠিক আছে? এই 3টে প্রশ্ন আমাদের 5 নম্বরে এসে গেছে গত বছর। তাহলে এই বছর আমরা এইগুলো না পড়লেও এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এই বছরের 2 নম্বরের জন্য রেডি করে রাখবো। দেখি প্রবাবল 5 মার্কস কি কি আমি লিস্ট করেছি। একটা হচ্ছে দূষণ। দেখো, দূষণ থেকে কি দেবো? দূষণ খুব সহজ, তোমরা সেই ছোট্টবেলা থেকে দূষণ করে আসছো। শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, সবটাই তোমরা দূষণটা দেখে রাখবে। আমি দিয়েছি শব্দ দূষণের প্রভাব আলোচনা করো, আর বায়ু দূষণের কারণ অ্যাসিড বৃষ্টি কি, এর প্রভাব আলোচনা করো। জল দূষণের কারণ ও ফলাফল কি কি, বিশ্ব উষ্ণায়ন কিভাবে জীববৈচিত্র্য হ্রাস ঘটাচ্ছে তা লেখো। ঠিক আছে? আর কি দিয়েছি, দূষিত পরিবেশে কিভাবে ক্যান্সার সৃষ্টি হয়, ইউট্রফিকেশনের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। ঠিক আছে? আর কি, বা দিতে পারে হয়তো 3+2 ভেঙে দিল, দিতে পারে কিছু একটা দিল, তার সঙ্গে হয়তো দিল
2 নাম্বার দিল, এর মধ্যে কোনো একটা তুললো, এসপিএম সিএফসি দিল, এইগুলো ক্ষতিকারক প্রভাব পড়বে কি? এসপিএম, গ্রিন হাউস গ্যাস, সিএফসি, অভঙ্গুর, রাসায়নিক কীটনাশক, এগুলোর ক্ষতিকারক প্রভাবগুলি কি কি আলোচনা করো। ঠিক আছে, দেখে রাখবে। আর কি, আর চারটে ফল দিয়েছি, মানে চারটে ঘটনা দিয়েছি, যে ঘটনাগুলোর সম্ভাব্য কারণ কি হতে পারে লিখতে হবে। যেমন কি, জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পেল, কমে গেল, ও মরমাস জলে ভেসে উঠলো, কোন কারণে হতে পারে, কেন এই ঘটনা ঘটতে পারে। বা ধরো পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা খুব কমে যাচ্ছে, কেন ঘটে যায়, কেন কেন কমতে পারে। বা ধরো প্রচন্ড নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আংশিক বা সম্পূর্ণ বধিরতা দেখা যাবে, কেন হতে পারে, শূন্য দূষণের জন্য হতে পারে। বা ধরো ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহ হলে কোন ঘটনা এর জন্য রেসপন্সিবল হবে, অবশ্যই বায়ু দূষণ এর জন্য রেসপন্সিবল হবে। আচ্ছা, যেটা বলছিলাম নাইট্রোজেন চক্র এসে গেছে, খুব সুন্দর, কিন্তু নাইট্রোজেন চক্রের যে কোনো 3টে ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বা নাম লিখতে বলতে পারে, বা বলতে পারে যে অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম বলো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম বলো। সুতরাং 1 মার্কস আর 2 মার্কসের জন্য আমাকে কিন্তু ওটা পড়তে হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে এক্স-সিটু আর ইন-সিটুর পার্থক্য। সহজ, এক্স-সিটু মানে কি, এক্স মানে বাইরে, যে ন্যাচারাল পরিবেশ তার বাইরে এনে সংরক্ষণ করা, যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। এক্স-সিটু, ইন-সিটু হচ্ছে তার নেচারের মধ্যে রেখেই সংরক্ষণ করা, যেমন জাতীয় অরণ্য, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে ইন-সিটুর মধ্যে পড়ছে। ঠিক আছে, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কি লেখো। হলো, আর কি, কিছু শর্টস নোট করে রাখবে। ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলতে কি বুঝি, বায়োডাইভার্সিটি হটস্পট যদিও এসে গেছে, তাও আমি বলবো পড়ে রাখো, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেশি কোশ্চেন আছে, তো বলা যায় না, দিয়ে দিতেই পারে। কার্সিনোজেন কি, এন্ডেমিক প্রতি বলতে কি বোঝো এবং তার এক্সাম্পল, জীব বিবর্ধন বলতে কি বোঝো, রেড ডেটা বুক কি। ঠিক আছে, এগুলো করবে। বাঘ ও গন্ডার সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। গ্রো অ্যান্ড রিলিজ, যেটা কি হয়, যেটা আমরা হচ্ছে কুমিরের জন্য করি। গ্রো অ্যান্ড রিলিজ কোন প্রাণী সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত, কুমির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত গ্রো অ্যান্ড রিলিজ। ওয়েস্ট বেঙ্গলের কোথায় ওই প্রাণী সংরক্ষিত হয়, ওয়েস্ট বেঙ্গলের ভগবতপুরে এই প্রাণী সংরক্ষিত হয়। ঠিক আছে, এটা বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, কুমির সংরক্ষণ হলো। আচ্ছা, নেক্সট পড়বে কি, যতগুলো জাতীয় উদ্যান আছে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, তাদের অন্তত একটা করে নাম মনে রাখবে। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য। ঠিক আছে, আর কি, নিম্নলিখিত বিষয়গুলিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। কতগুলো বিষয় দিয়ে দিই, যেমন খাদ্য উৎপাদন, ঔষধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, এইগুলোতে জীববৈচিত্র্য কিভাবে হেল্প করে, যেমন খাদ্য উৎপাদনের জীববৈচিত্র্যের গুরুত্ব কি, বাস্তুতন্ত্র সংরক্ষণের ভারসাম্য রক্ষায় কি গুরুত্ব, অবশ্যই অনেক গুরুত্ব আছে, জলবায়ু নিয়ন্ত্রণে শিল্প ও সাহিত্যে এদের গুরুত্ব কি, সেগুলো আমাকে একটু পড়ে রাখতে হবে। চলো, এই হচ্ছে কি কি আসতে পারে 5 নম্বরের মধ্যে, ব্যাসে 2 মার্কসের কি আসতে পারে ওটা আমি আসলে, এর মধ্যে ম্যাক্সিমামে কি হয়, তোমাদের 3+2 করে ভেঙে দেয়, ঠিক তো, তাই জন্য এই প্রশ্নগুলো দেখেও তোমাদের মনে হচ্ছে হয়তো 5 নাম্বার কোথায় ম্যাম, 2 নাম্বার 3 নাম্বার, তাই এগুলো মিলেমিশেই আসবে, এরকম নয় যে এটার সঙ্গে উঠেই আসবে, হয়তো 5-এর কোনো প্রশ্নের সঙ্গে 2-এর কোনো প্রশ্ন জুড়ে দিয়ে 5 নাম্বার দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, প্রবাবল 2 মার্কসের কি দেখো, প্রবাবল 2 মার্কস 2 নাম্বারে কি কি আসতে পারে, 7টা প্রশ্ন দিয়েছি। এর মধ্যে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ কেন বলা হয়, আর অরণ্যকে কেন ফুসফুস বলা হয়, ঠিক আছে, করে রাখবে। ভারতের একটি অবলুপ্ত প্রাণী ও একটি চরম বিপন্ন প্রাণীর উদাহরণ পড়ে রাখবে অবশ্যই। পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কি, এবং এর গুরুত্ব কি। জিএফএম বলেছিলাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। গির অরণ্যের সিংহ বাড়ানোর 2টি পদক্ষেপ, বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অ্যালগাল ব্লুম কি, ইউট্রফিকেশন কি, প্লাস হচ্ছে কর্ণাটক, কেরল কোন হটস্পটের অন্তর্গত, এবং সেই হটস্পটের একটি এন্ডেমিক প্রাণীর নাম করে রাখবে।
আমাদের রাজ্যের এই যে যেটা একটু আগে বলছিলাম না, আমাদের রাজ্যের কুমির ও রেড পান্ডার সংরক্ষণ অঞ্চলগুলির নাম। রাজ্যের কুমির বলতে হচ্ছে ভগবতপুর, আর রেড পান্ডার অঞ্চলগুলির নাম, দুটো নামও করে রাখবে, ঠিক আছে? এই ছিল তোমাদের সাজেশন, এই ছিল সাজেশন। আমি আবারও বলছি, সাজেশন মানে হচ্ছে যদি আমি ধরো এক্সামিনার হলাম, আমি ধরো কোয়েশ্চেন সেটার হলাম, তাহলে আমি কি করব, প্রথমেই দেখবো যে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন হয়ে আসছে। তো যা যা প্রশ্ন হয়ে আছে, যে ট্রেন্ড ফলো করে প্রশ্ন করা হয়, এবং আমার যেগুলো মনে হয় এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কি হতে পারে, সেটাই আমি এখানে দিলাম। তো এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, আমার মনে হয় পাস তো ভালোভাবে করে যাবেই, কিছু বলার নেই, মানে নাম্বারও একটা ভালো মতো নাম্বার তোমরা মুষ্টিবদ্ধ করতে পারবে। চলো, যদি তোমরা চাও তাহলে 1 আর 2, 1 মার্কসের তো কোনো সাজেশন হয় না, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, টেস্ট পেপারে যত 1 মার্কস আছে সবটা একদিনে আমি সলভ করে দিতে পারি, ঠিক আছে? তো জানিও কমেন্টে তোমাদের সেটা চাই কিনা। চলো, আসানুর, হয়ে গেছে কি? হয়ে গেছে, হয়ে গেছে। হুম, সেভ করে নাও নাকি?